আচ্ছা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে নেট সেটের জন্য যে জেনারেল পেপার রয়েছে, সেই ফার্স্ট পেপার বা জেনারেল পেপারে টিচিং অ্যাপটিটিউডের যে ইউনিটটা রয়েছে, সেই ইউনিটের মধ্যে একটা ইভলিউশন নামে জায়গা রয়েছে, যেটা থেকে প্রায় প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। খুবই একটা ইম্পর্টেন্ট এরিয়া ইভলিউশনটা। তো আজকে সেই ইভলিউশনের উপর ডিটেলসে আলোচনা করা হবে, যে ইভলিউশন কত প্রকার এবং কি কি, সেই ইভলিউশনটা কখন করা হয়, কিভাবে করা হয়, সো সব জেনে নেওয়া যাবে আজকে এই ক্লাসের মাধ্যমে। তো যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে আর বেল আইকনটা প্রেস দিয়ে রাখবে। যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে রাখবে। আর কোনো কিছু জানার থাকলে বা যদি এই ক্লাসের মধ্যে কোনো কনফিউশন থেকে যায় তো কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তো যাই হোক, যে আজকে তাহলে ক্লাসটা আমরা শুরু করি। প্রথমে কি বলছে যে টাইপ অফ ইভলিউশনকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি, তো আমরা সেটা দেখে নিব। যে এখানে প্রথমটা যদি দেখি, এটা ফাংশন অনুসারে ইভলিউশনকে 4 ভাগে ভাগ করা যায় এবং অ্যাপ্রোচেস অনুসারে 2 ভাগে, আর হচ্ছে রেফারেন্স অনুসারে হচ্ছে 2 ভাগে। এবার পরীক্ষাতে আসতেই পারে যে ফাংশন অনুসারে ইভলিউশনকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি, এগুলো দেখে নিতে হবে। অ্যাপ্রোচেস অনুসারে কত প্রকার, এটা কিন্তু একটু চোখ বুলাই নিতে হবে। তারপরে কি বলছে এখানে, যদি আমরা দেখি যে সর্বপ্রথমে আমরা যদি ইভলিউশন থেকে প্রশ্ন আসে তবে এই জায়গাটা থেকে সম্ভাবনা বেশি থাকে আসার। তো সর্বপ্রথমে প্লেসমেন্ট ইভলিউশনটা আছে। তো প্লেসমেন্ট ইভলিউশনটা আবার কেমন, যে আমি ভালো করে উদাহরণ দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করব। যদি ব্যাপারটা বুঝে নাও তাহলে নিজেরাই তোমরা কিন্তু পেরে যাবে ব্যাপারটা খুব ইজিলি। তো প্লেসমেন্ট কথাটা বলছে এখানে, প্লেসমেন্ট মানে হচ্ছে মানে জায়গা, স্থান। তো এই ইভলিউশনটা কখন করা হয়, যে আমি ক্লাসের মধ্যে ইন্টার করলাম, ক্লাসের মধ্যে ইন্টার করার পর আমি যে বিষয়টা আজকে পড়ানোর ভেবে এসেছি পড়াবো বলে, সেটা পড়া স্টার্ট করার আগেই একটা ইভলিউশন করা হয়, সেটাকে বলা হয় প্লেসমেন্ট ইভলিউশন। এখানে কার ইভলিউশনগুলো করা হবে, ছাত্রদের, যে তারা আমি যে আজকে বিষয়টা পড়াবো তা কতটা তাদের পূর্বে নলেজ রয়েছে, বা আমি না পড়ানোর আগে তাদের কতটা সেই বিষয়বস্তু সম্পর্কে পূর্ব থেকেই বা আগে থেকেই তাদের সেই বিষয়টা সম্পর্কে কতটা নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, তার জন্য যে আমাকে একটা মূল্যায়ন করা হয় সেটাকে বলা হয় প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। তো এটা আমি কখন করব, ধরো যে আমি একজন টিচার, আজকে আমি ক্লাস নেব, আমি ধরো যে গান্ধীজির উপর আজকে একটা ক্লাস নেব। তো গান্ধীজির উপর ক্লাস নেওয়ার আগে আমি আমার ছাত্রদের কি করব, জিজ্ঞাসা করে নিব যে তোমরা কি গান্ধীজির সম্পর্কে জানো। হয়তো আমার ক্লাসের মধ্যেই 2-1 জন আছে যারা গান্ধীজির সম্পর্কে বলতে পারছে, বা তাদের মধ্যে নলেজ রয়েছে এবং গান্ধীজির সম্পর্কে বলতে পারলো। তো তার মানে কি হলো, যে তাদের মধ্যে যে তাদের মধ্যে যে একটা নলেজ ছিল গান্ধীজির সম্পর্কে, আমি না পড়ানোর আগেই, তাহলে সেটা কি হলো, তাদের যে প্রতিভা ছিল সেটা বহিঃপ্রকাশ হলো তাদের মধ্য থেকে। এবং আমি তাদেরকে অবশ্যই বাহবা দিব। কেন, যে ছাত্ররা সবসময় কিন্তু চায় যে তারা যেন একটা স্যারের কাছে ভালো ইমেজ তৈরি করতে পারে। হুম, তাদেরকে আমরা ভালো বলতে পারি, তাদের নাম জানতে পারি এবং তাদের যেন ক্রেডিট দিতে পারি। সেটা কিন্তু বাড়িতেও অনেক সময় বলে যে স্যার আমাকে ভালো বলেছে, হ্যাঁ, খুশি হয়েছে আমার রেসপন্স দেখে। তো তারা কি হলো, এখানে তাদের পেশনাটা আমরা কিন্তু ধরে রাখছি, মোটিভেট হচ্ছে তারা, এর পরের দিন উৎসাহ সহকারে কিন্তু তারা পড়াশোনা আরও করে আসবে। কিন্তু যদি আমি এই ইভলিউশনটা না করি তাহলে কিন্তু কি হবে, যে বাচ্চাটার মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে যে পেশনা বা মোটিভেট, সেটা কিন্তু থাকবে না। কারণ আমি আসলাম ক্লাসের মধ্যে, গান্ধীজির সম্পর্কে পড়ালাম, পড়িয়ে চলে গেলাম। তাহলে আমি যেটা পড়ালাম হয়তো আমার স্টুডেন্টদের মধ্যে 2-1 জন জানা ছিল, ন- তারা বলতে পারলো না। তাদের মনে কি হলো, যে তাদের যে প্রতিভা, মনের মধ্যে যে তাদের প্রতিভা ছিল, স্মৃতিশক্তি ছিল বা নলেজ ছিল, তো সেটা তো বহিঃপ্রকাশ হলো না। তার মানে কি, ওটা ভিতরেই থেকে গেল, তারা কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে তারা। তো তার জন্য এই মূল্যায়নটা কিন্তু করা হয়। তো তাহলে প্লেসমেন্ট ইভলিউশনটা আই থিঙ্ক ক্লিয়ার হলো সবাই। এখানে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে যে রাইট পারসন ইজ দ্য রাইট প্লেস, তার মানে স্টুডেন্টটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার জন্য এই ইভলিউশনটা করা হয়। আর কি করা হয়, এন্ট্রি পারফরমেন্স এটাকেও বলা হয়, কারণ একজন টিচার এন্ট্রি করার সাথে সাথে এই ইভলিউশনটা কিন্তু করে। আর কি, এখানে ফিউচার সাকসেস দেখা হয় কাদের, ভবিষ্যতে তাদের কতটা নলেজ ছিল সেই সম্পর্কে বাচ্চাদের, সেটা কিন্তু এখানে
দেখা হয় এই ইভলিউশনের মাধ্যমে। এই যে এন্ট্রি বিহেভিয়ারও বলা হয় এটাকে, যেহেতু একজন টিচার এন্ট্রি করার সাথে সাথে এই ইভলিউশনটা করে থাকেন। হ্যাঁ, তো কি বলছে, ইন দ্য ওয়ার্ডস দ্য মেন গোল অফ সাচ ইভলিউশন ইজ টু ডিটারমাইন দ্য লেভেল অর পজিশনস অফ দ্য চাইল্ড ইন দ্য ইনস্ট্রাকশনাল সিকোয়েন্স, মানে হচ্ছে তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তারা ছাত্ররা পজিশনটাকে চেক করে নেওয়া হয়। এটা হয়ে গেল ফরম্যাট, কি প্রথমটা হচ্ছে প্লেসমেন্ট। তারপরে ফরম্যাটিভ ইভলিউশনটা কি, এবার ধরো গান্ধীজি সম্পর্কে আজকে আমার পড়ানো কথা ছিল বা আমি পড়াবো বলে ভেবে এসেছি আগে থেকে। তো এইবার আমার প্লেসমেন্ট ইভলিউশন হয়ে গেল, আমি এবার গান্ধীজি সম্পর্কে পড়াতে শুরু করলাম। যতটা আমি পড়ানোর কথা ছিল, ধরো যে 40 মিনিটের ক্লাস বা 45 মিনিটের ক্লাস, আমি ভেবে রেখেছি যে গান্ধীজির সম্পর্কে আজকে আমি প্রথম দিকের ধাপটা পড়াবো, যে গান্ধীজির আবির্ভাব থেকে, আবির্ভাব কি করে হলো, তিনি কিভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে ইনভলভ হলো। যেমন আমি ধরো যে গান্ধীজির চম্পারণ, খেদা, হ্যাঁ, আমেদাবাজি, গুজরাট আন্দোলন, এই আন্দোলনগুলো আমি আজকে এই টার্গেট নিয়ে আসছি যে এইটুকুই পড়াবো। ওইটা পড়ানোর পরে এবার আমি দেখবো যে আমি ক্লাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি দেখবো যে আমার পড়াটা তারা কতটা নিতে পারলো বা বুঝতে পারলো। তো তার জন্য আমার একটা ইভলিউশন করা হয়, সেটাকে বলা হয় ফরমেটিভ ইভলিউশন। যে এইবার আমি ধরো যে গান্ধীজির সম্পর্কে পড়ালাম, 45 মিনিট বা 40 মিনিট কমপ্লিট হয়ে গেল, কি কি খেদা আন্দোলন যা যা পড়িয়েছে। এবার আমাকে কয়েকটা প্রশ্ন করে নিতে হবে যে গান্ধীজি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসলো। তারা যদি বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে, তারা যদি বলতে পারে তো ঠিক আছে, যেন 1915 সালে আসলো গান্ধীজি দক্ষিণ ভারত থেকে, তারা যদি বলতে পারছে ঠিক আছে। আবার আমি প্রশ্ন করলাম গান্ধীজির প্রথম কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল, যেমন চম্পারণ, তারা যদি বলতে পারে ঠিক আছে, আমি পড়ালাম। হ্যাঁ, তারপরে এই চম্পারণ আন্দোলনটা কিসের জন্য হয়েছিল, নীল বিদ্রোহকে কেন্দ্র করে, তিন কাঠিয়া প্রথা এর সাথে যুক্ত ছিল, এগুলো ঠিকঠাক মতো তারা যদি উত্তর দিতে পারে, তাহলে আমি ভাববো যে আমি যেটা পড়িয়েছি তারা উত্তর দিতে পারছে এবং তারা বুঝতে পেরেছে। কিন্তু যদি তারা বুঝতে না পারে বা ফিডব্যাক ভালো না দেয়, তাহলে কি ভাববো যে পড়াটা তারা বুঝতে পারেনি। হয়তো ক্লাসের মধ্যে 30 জন স্টুডেন্ট বা 40 জন, তাদের মধ্যে হয়তো 5-6 জন বলতে পারছে না, তার মানে ওই 5-6 জন ঠিকমতো শুনেনি বা তারা বুঝতে পারেনি, তাহলে আমাকে আলাদা প্রসেস ফলো করতে হবে। এই যে ক্লাসটা কমপ্লিট হওয়ার পর ইভ্যালুয়েশনটা করা হয়, সেটাকে বলা হয় ফরমেটিভ ইভ্যালুয়েশন। এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে যে ডিউরিং টিচিং, মানে কি বলছে, ইউজুয়ালি দ্য ইভলিউশন ডান বাই দ্য টিচার, এটা কখন একজন শিক্ষক করে, যখন ডিউরিং টিচিং টাইম, মানে তুমি যখন ক্লাসটা করাচ্ছ তার সময় এই মূল্যায়নটা কিন্তু করা হয়। এখানে দেওয়া আছে ডিউরিং দ্য পিরিয়ড অফ ইনস্ট্রাকশন, তুমি যখন ক্লাসের মধ্যে বর্ণনা দিচ্ছ তার সময় ইভলিউশনটা করা হয়। আর এর মেইন অবজেক্টিভ বা উদ্দেশ্য হচ্ছে যে এখানে কি হবে, যে কন্টিনিউয়াস ফিডব্যাক টু বোথ টিচার এন্ড স্টুডেন্ট, উভয়ের মধ্যে কিন্তু এখানে ফিডব্যাক পাচ্ছি আমরা, যে একজন টিচার তিনি প্রশ্ন করছেন, ছাত্রটা তার উত্তর দিচ্ছে, এটা একটা সুযোগ রয়েছে এই ফরমেটিভ ইভ্যালুয়েশনে, যেহেতু এটা ডিউরিং ক্লাসের মধ্যে ইভ্যালুয়েশনটা করা হয়, এটা একটা সুবিধা রয়েছে। তো এখানে আরেকটা সুবিধা কি, যে ফরমেটিভ ইভ্যালুয়েশনে এখানে আমরা কিন্তু সাথে সাথে ফিডব্যাক পাচ্ছি, মানে স্টুডেন্টদের তাদের দুর্বলতা, তাদের কোথায় উইক রয়েছে, এগুলো আমরা জানতে পারছি, এবং তাদের এখানে একটা স্কোপ রয়েছে বা সুযোগ রয়েছে নিজেকে শুধরে নেওয়ার বা ইমপ্রুভ করার মতো, এখানে একটা কিন্তু তাদের মধ্যে একটা সুযোগ রয়েছে এই ফরমেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে। তো ওটাই বলছি, এখানে আমরা ফিডব্যাক পাচ্ছি স্টুডেন্টদের মধ্যে। হ্যাঁ, তাদের মধ্যে যদি ইরোর্স থেকে থাকে, তাহলে সেটাও আমরা কিন্তু কারেকশন করে নেওয়ার মতো সুযোগ থাকছে। বা বললাম আমি তোমার হ্যান্ড রাইটিংটা আরেকটু ঠিক করো, খুব খারাপ, তারপরে তুমি স্পেলিং বলতে পারছো না, তুমি লিখতে পারছো না, এটাও এখানে মানে এখানে আমরা শুধরে নেওয়ার মতো স্টুডেন্টদের মধ্যে একটা স্কোপ থাকছে, যেহেতু এটা ক্লাসরুমের মধ্যে ইভলিউশনটা করা হয়। আর কি বলছে, ফরমেটিভ ইভলিউশনকে এখানে কিন্তু যে বাচ্চাদের প্রোগ্রেসকে কিন্তু সময় সময়ে কিন্তু এখানে আমরা চেক করতে পারছি। আর এটা কখন করা হবে, এটা করা হবে এই ইভলিউশনটা অ্যাট দ্য এন্ড অফ দ্য টপিক, যে টপিকটা আজকে পড়ানোর কথা যতটুকু, যখন এটা আমার কমপ্লিট হয়ে যাবে তখন এই ইভলিউশনটা করতে পারবো, বা একটা ইউনিট কমপ্লিট হওয়ার পরে, বা একটা সেমিস্টার, এটা না সেগমেন্ট হয়ে গেছে না, ও সেগমেন্ট হয়ে গেছে, সেগমেন্ট হবে চ্যাপ্টার। হুম, তো একটা যখন চ্যাপ্টার বা ইউনিট বা টপিক কমপ্লিট হয়ে যায় বা সেগমেন্ট কমপ্লিট হয়ে যাবে, তখন এই ইভলিউশনটা কিন্তু করা হয়। তারপর কি বলছে, এ টিচার ক্যান এভালুয়েট দ্য লার্নিং আউটকামস বেসিস অন হুইচ হি ক্যান মডিফাই হিজ মেথড টেকনিক্স অ্যান্ড ডিভাইসেস টু টিচিং টু প্রোভাইড বেটার লার্নিং এক্সপিরিয়েন্স। বলছে একজন শিক্ষক যদি
ছাত্রদের মধ্যে ভুল ত্রুটি থাকে বা ধরতে পারছে না, বুঝতে পারছে না, তখন তিনি কিন্তু তার যে মেথড পদ্ধতি সেটা পরিবর্তন মডিফাই করতে হবে বা চেঞ্জ করতে হবে, টেকনিকটাকে চেঞ্জ করতে হবে। ডিভাইসগুলোকে আরও ব্যবহার করতে হবে। এখানে ডিভাইস মিনস টিচিং এইডস দিয়ে রয়েছে, যেমন চক, ডাস্টার, অডিও ইনস্ট্রুমেন্ট, ভিডিও ইনস্ট্রুমেন্ট, অডিও ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট, এগুলো চেঞ্জ করতে হবে। গ্লোবস এগুলো চার্ট, টিএলএম এগুলো ইউজ করতে হবে। এটা ইভলিউশনটা কী করে করা হয়? এটা একটা মান্থলি টেস্টের মাধ্যমে করতে পারি, আমরা একটা ক্লাস টেস্টের মাধ্যমে করতে পারি, একটা পিরিয়ডিক্যাল অ্যাসাইনমেন্টের মাধ্যমে করতে পারি, তারপর একজন টিচার অবজারভেশনের মাধ্যমে কিন্তু করতে পারি। পরীক্ষাতে আসতে পারে যে মান্থলি টেস্ট, ক্লাস টেস্ট, পিরিয়ডিক্যাল অ্যাসাইনমেন্ট এগুলো কোন ইভলিউশনের মধ্যে পড়ে, সেটা হচ্ছে ফরমেটিভ ইভলিউশনের মধ্যে কিন্তু এগুলা পড়ে। বা আমি কি করলাম যে আমি 1 মাসের মধ্যে আমি 1 মাস ধরে পড়াচ্ছি, এবার আমি এইটাকে কি করব, মান্থলি একটা টেস্ট নিয়ে নিলাম, এর মাধ্যমে করতে পারছি। তার মানে কি, যে মান্থলি টেস্ট নিলে এখানে 1 মাসের মধ্যে স্টুডেন্টদের ভুল ত্রুটিগুলো ধরা পড়ছে বা কতটা তারা প্রোগ্রেস হচ্ছে বা কতটা নিতে পারছে, আমি সেটা দেখে নিচ্ছি। এবং আমি দেখে নেওয়ার পরে ছাত্রদের কিন্তু বলে দিতে পারছি যে তোমরা এই ভুলগুলো করছো, এগুলো ঠিক করো। তারা এখানে তাদের কিন্তু একটা শুধরে নেওয়ার মতো একটা স্কোপ থাকছে বা নিজেকে ইমপ্রুভ করার মতো একটা স্কোপ থাকছে এই ফরমেটিভ ইভ্যালুয়েশনের মধ্যেই। বা ক্লাসের মধ্যে ক্লাস টেস্ট নিচ্ছি, ফিডব্যাক সাথে সাথে পেয়ে যাচ্ছি, তাদের ভুল ত্রুটিগুলো আমি ধরিয়ে দিচ্ছি, ক্লাসের মধ্যে। আর টিচার অবজারভেশনের মাধ্যমে এই ইভ্যালুয়েশনগুলো কিন্তু করা হয়। এবার আমরা দেখব ডায়াগনস্টিক। এখানে ডায়াগনস্টিক মিন হচ্ছে ছাত্রদের মধ্যে ভুল ত্রুটি দূর করা বা আইডেন্টিফাই করা। যেমন ডাক্তারখানায় আমরা দেখি যে কি করছে, ডাক্তারখানায় ডায়াগনস্টিক করছে, যে মানে একজন রোগ নির্ণয় করছে। এখানে রোগ নির্ণয় বলতে ছাত্রদের ভুল ত্রুটিকে আইডেন্টিফাই করা, যে তাদের মধ্যে কি ভুল ত্রুটি রয়েছে। যেমন এখানে বলছে পরিষ্কার, আইডেন্টিফাই দ্য লার্নিং ডিফিকাল্টিস, মানে ছাত্রদের মধ্যে যে জটিলতা রয়েছে, তাদের উইকনেস রয়েছে, সেগুলো কিন্তু এখানে ধরা পড়ে এই ইভ্যালুয়েশনের মাধ্যমে। তারপরে বলছে ইট ট্রাই টু লোকেট অর ডিসকভার দ্য স্পেসিফিক এরিয়া অফ উইকনেস অফ এ পিপলস ইন গিভিং কোর্স অফ ইনস্ট্রাকশনস অ্যাজ অলসো। বলছে এখানে কি করা হয়, যে ছাত্রদের মধ্যে যে স্পেসিফিক কিছু দুর্বলতা থাকে, তো সেইগুলা কিন্তু এখানে ধরা পড়ে বা আইডেন্টিফাই আমরা কিন্তু করতে পারি। তারপরে বলছে এবারে এটা হয়ে গেল, এই ডায়াগনস্টিক ইভলিউশনটা হচ্ছে ছাত্রদের মধ্যে কিছু কিছু যে স্পেসিফিক দুর্বলতা বা ডিফিকাল্টিস বা উইকনেস রয়েছে, তা কিন্তু এই ডায়াগনস্টিক ইভলিউশনে ধরা পড়ে। তারপরে আমরা দেখব যে সাবমেটিভ ইভলিউশন। সাবমেটিভ মানে সমষ্টিগত মূল্যায়ন। যে আজকে ধরো যে আমাদের নতুন একটা কোর্স চালু হলো, সেই নভেম্বর মাস থেকে চলবে একেবারে, আবার মোটামুটি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া হয়। 1 বছর ধরে যে একটা কোর্স, বা ধরো যে আমরা ক্লাস 8 থেকে 9-এ যাচ্ছি, 5 থেকে 6-এ যাচ্ছে, তার মানে কি একটা আমরা অ্যানুয়াল এক্সাম নিই, যেটা বছরে এক্সাম হয়, সেটাকে বলা হয় ফরমেটিভ ইভ্যালুয়েশন। তো এই ফরমেটিভ ইভ্যালুয়েশনটা কেমন একটুখানি বুঝিয়ে দিই আমি, ক্লিয়ারটা আরও হয়ে যাবে। যে বলছে আচ্ছা, আমরা সাবমেটিভে সমষ্টিগত মূল্যায়নটা কেমন। সমষ্টিগত মূল্যায়নটা বলছে সামেটিভ ইভলিউশন ইজ ডান অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স। যখন আমাদের একটা কোর্স পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তখন এই ইভলিউশনটা কিন্তু করা হবে। ইনস্ট্রাকশন টু নো হোয়াট এক্সটেন্ট দ্য অবজেক্টিভ প্রিভিয়াসলি ফিক্সড হ্যাভ বিন অ্যাকম্পানিজ। বলছে যে একটা কোর্স যে আমি নিয়েছিলাম, যে 1 বছরের জন্য আমাদের ছাত্ররা পড়ায়, তাদের কি হয়, যে একটা 1 বছরের অ্যানুয়াল এক্সাম হয়। তো একটা বছর কমপ্লিট পড়াশোনা হয়ে গেল, তারপর যে ইভ্যালুয়েশনটা করা হয়, সেটাকে বলা হয় সামেটিভ ইভ্যালুয়েশন। তো এটার মূল উদ্দেশ্য কি, যে আমরা যে কারিকুলামটা ঠিক করেছি বা একটা কোর্স ঠিক করেছি, 1 বছরের মধ্যে সেটা ধরা পড়ছে কিনা, বা মানে 1 বছরের মধ্যে সেটা ঠিক সময়ে কমপ্লিট হচ্ছে কিনা, সেটাও ধরা পড়বে। যদি 1 বছরের মধ্যে কমপ্লিট করতে না পারি, তাহলে ভাববো যে আমাদের কারিকুলাম বা কোর্সটা যে নেওয়া হয়েছে, তো সেটা হচ্ছে কি তাদের সেটা অনেকটা বড় হয়ে গেছে, বা তার আগেই 2-3 মাস আগেই কমপ্লিট হয়ে যাচ্ছে, তো সেটা কোর্সটা হয়তো ছোট হয়ে গেছে, কারিকুলামটা ছোট হয়ে গেছে, সেটা আমাদের ঠিক করার ঠিক করতে হবে। তার সাথে সাথে কি, এই যে 1 বছর ধরে বাচ্চারা যে পড়লো, স্টুডেন্ট যে পড়লো, পড়াশোনা করলো, পড়াশোনা করার ফলে তারা কতটা পড়াশোনা করলো বছরের মধ্যে, তাদের আমরা কি দিই, গ্রেড দিই। হয়তো বি গ্রেড বা বি প্লাস গ্রেড, সি গ্রেড দিই, এ গ্রেড দিই, এ প্লাস গ্রেড দিই, ডবল এ গ্রেড দিই আমরা। তো এগুলা কিন্তু কি হয়, যে এখানে তারা গ্রেড পেয়ে যায়।
গ্রেড পেয়ে যাই, যে এ গ্রেড পেয়েছে, হয়তো ডবল এ পেয়েছে, বি গ্রেড পেয়েছে। তার মানে কি এখানে আরেকটা জিনিস, যে এখানে ক্লাস চেঞ্জ হয়, 5 থেকে 6-এ গেল, 6 থেকে 7-এ গেল, এই সাবমেটিভ ইভলিউশনের মাধ্যমে সেটা কিন্তু করা হয়। আর এখানের একটাই জটিলতা রয়েছে, যে এখানে কিন্তু এই সাবমেটিভ ইভলিউশনের ক্ষেত্রে যেহেতু আমরা ফিডব্যাক পাচ্ছি না, ছাত্রদের মধ্যে আমরা ফিডব্যাক পাচ্ছি না, তারপরে এখানে ছাত্রদের মধ্যে কোনো নিজেকে শুধরে নেওয়ার মতো স্কোপ থাকছে না। কারণ এখানে তো একটা অ্যানুয়াল এক্সাম হয়, অ্যানুয়াল এক্সামে তুমি বছরে কি পড়াশোনা করেছো তা কিন্তু ধরা হয়, তার ফলাফল বের হয়। এখানে কিন্তু তোমার আর মানে ওই যে বছরে ফাঁকি দিয়েছো, ফাঁকি দিলে তোমার রেজাল্টও খারাপ হবে, তার ফলাফল তুমি কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছ। তার মানে কি তুমি যে একটা অ্যানুয়াল এক্সাম দিলে, হয়তো তুমি সি গ্রেড পেয়েছো, তুমি কি পারবে এই সি গ্রেডটাকে চেঞ্জ করতে? আর সি গ্রেডটাকে চেঞ্জ করতে পারবে না, তুমি বছরে যেমন পড়ে এসেছো তার ফলাফল একটা পেয়ে যাচ্ছ। এটাই একটা প্রবলেম, যে এর মাধ্যমে তুমি কিন্তু আর নিজেকে শুধরানোর স্কোপ পাচ্ছ না। আর এটার কি পাচ্ছি আমরা? গ্রেড পাচ্ছি, কারিকুলামটা কেমন সেটাও আমরা বুঝতে পারছি, ডিফিকাল্টিস বা বড় না ছোট সব কিছু এর মধ্যে ধরা পড়ছে। হুম। তো এটা আমরা এই মানে সাবমিটিভ ইভলিউশনটা কিভাবে করব? অ্যানুয়াল এক্সামের মাধ্যমে করতে পারি, একটা ফাইনাল এক্সাম বা অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স এক্সামের মাধ্যমে আমরা কিন্তু এই সাবমিটিভ ইভলিউশনটা করিনি, যেটাকে সমষ্টিগত মূল্যায়ন বাংলাতেও দেওয়া আছে, এগুলো দেখে নিবে। আচ্ছা, তো যাই হোক, অনেকটাই আজকে আমার মূল্যায়নটা ছিল ক্লাসে নেওয়ার মতো। এই মূল্যায়নটা ভালো মতো করে দেখে নিবে, যদি প্রশ্ন থাকে এর মধ্যে কিন্তু কমন পেয়ে যাবে। মোট কথা হচ্ছে বিষয়বস্তুগুলো বুঝে উঠতে হবে, ধরতে হবে, ধরতে পারলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। তো যাই হোক, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এরপরে আরও আমি ভিডিও আপলোড করতে থাকবো এইভাবে ছোট ছোট টপিক অনুসারে, সব জায়গা থেকে গুরুত্বপূর্ণ যেসব রয়েছে। অবশ্যই তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, লাইক দিয়ে রাখবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার ক্লাসটা। থ্যাংক ইউ সবাইকে।